গল্পের শুরুতে আমরা এই ড্রামার হিরোইন ডংকে দেখি, যে একটা দোকানের সামনে কান্না করতে করতে বলছিল, আমি এই লোকটির কাছ থেকে অনেক টাকা পাই, কিন্তু অনেকদিন হয়ে গেল লোকটি আমাকে টাকা পয়সা কিছুই দেয় না। আমি এখন প্রেগনেন্ট, আমার তো এখন টাকা পয়সার খুব প্রয়োজন। তার কান্নাকাটি শুনে সেখানে তো লোকজন জড়ো হয়ে যায়। কয়েকজন তো সেই দোকানের মালিকের ভিডিও করা শুরু করে দেয়, যা দেখে দোকানের মালিক তখন বাধ্য হয়ে ডং এর টাকাগুলো ফেরত দিতে রাজি হয়ে যায়। কিন্তু ডং একটু বেশি টাকা চাইছিল, কেননা তাকে অনেকদিন ঘোরানো হয়েছিল। কিন্তু মালিকও এতে উপায় না পেয়ে ডং এর কথা অনুযায়ী তাকে সম্পূর্ণ টাকা দিতে বাধ্য হয়। টাকা নিয়ে ডং সেখান থেকে কেটে পড়ে এবং সে একটি গাড়িতে গিয়ে ওঠে। আর গাড়িতে আমরা সেই ছেলেগুলোকে দেখি যারা একটু আগে ভিডিও করছিল। এর মানে হচ্ছে এরা ডং এরই পার্টনার। এর পরের সিনে আমরা এই ড্রামার হিরো ইওয়ানকে দেখতে পাই। ইওয়ানের মা এখন অসুস্থ ছিল, তাই কোম্পানির দায়িত্ব তার উপরে এসে পড়ে। কিন্তু ইওয়ান এখন তো কোম্পানির দায়িত্ব নিতে চায় না, তাই সে এরকম মদন সেজেই কোম্পানিতে চলে যায় আর সকলের কাছে গিয়ে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করতে থাকে। আর এরকম আচরণ দেখে সবাই তো বলা বলি করে, এ কিভাবে কোম্পানি সামলাবে, এর তো কোনো যোগ্যতাই নেই, এ এখনো পর্যন্ত ঠিকঠাক মতো কথা বলতেই পারে না। এদিকে ডং আর তার পার্টনারেরা লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকছিল, কেননা যদি বাড়ির মালিক দেখে ফেলে তাহলে তাদেরকে আজকেও আবার টাকা পয়সার জন্য চাপ দিবে। কিন্তু এরা পালিয়ে পালিয়ে যেতে গিয়েও মালকিনের চোখের সামনে পড়ে যায়। অনেকদিন হলো এরা বাড়ির ভাড়া দেয় না, তাই আজকে মালকিন যে কোনো মূল্যে ওর থেকে ভাড়া নিয়েই যাবে। প্রথমে ডং মালকিনের অনেক প্রশংসা করে তার মন ভোলানোর চেষ্টা করে, যাতে করে সে ভাড়া আর না চায়, কিন্তু মালকিন এতে গলে না। তাই এদেরকে বাধ্য হয়ে আজকে যে টাকাগুলো মেরে এনেছিল সেগুলো মালকিনকে দিয়ে দিতে হয়। এখন এদের কারোর কাছে একটিও টাকা নেই, তাই এরা সকলে ডংকে তার নতুন করে আরেকটা ধান্দা স্টার্ট করতে বলে। এরপরে ডং আরেকটি মুরগিকে ধরার জন্য বাইরে বের হয়। তখন সে রাস্তায় হঠাৎ একটু জ্যাম দেখে। সে দেখে একটি গাড়ি সমস্যা হয়েছে, যার কারণে গাড়িটি চলতে পারছিল না। যা দেখে পেছনের এই লোকটি তো অনেক রেগে যায়, কেননা এই লোকটির অনেক তাড়া ছিল। তখন আমরা ওই গাড়ির মালিককে দেখি, যে আর অন্য কেউ না, ইওয়ান। সকলের সাহায্য করার জন্য ডং তখন এই লোকটিকে বলে, পেছনে আরেকটি শর্টকাট রাস্তা আছে, আপনি ওই রাস্তা দিয়ে যেতে পারেন। এতে লোকটি ডং এর কথা অনুযায়ী সেই রাস্তা দিয়ে চলে যায়। এটা দেখে ইওয়ান ডংকে থ্যাংক ইউ বলে। তখন ইওয়ানের ফ্ল্যাশব্যাকের একটি কথা মনে পড়ে যায়। একদিন ডং অনেক বেশি ড্রিঙ্ক করে ইওয়ানের সঙ্গেই ছিল। ডং যেহেতু মাতাল ছিল, তাই সে ইওয়ানকে চিনতে পারে না, কিন্তু ইওয়ান ডংকে ঠিকই চিনতে পেরেছিল। এরপর ডং একটি কোম্পানিতে এসে আবারও তার নকল পেট লাগিয়ে নেয়। ডন তখন সিইওর রুমে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তারপরে আবারও তার অ্যাক্টিং স্টার্ট করার চেষ্টা করে। কিন্তু সে যখন মাথা উঠিয়ে দেখে তখন সে অবাক হয়ে যায়, আর ইওয়ান ও ডংকে এভাবে দেখে অবাক হয়ে যায়। ডং এর এইরকম মোটা পেট দেখে ইওয়ানের আঙ্কেল জিজ্ঞাসা করে, তুমি এত কম বয়সে প্রেগনেন্ট হয়ে গেলে? এতে ডং বলে, আরে না, আমি প্রেগনেন্ট হইনি, আমি একটু বেশি খাই, এই জন্য আমার পেট মোটা হয়ে গেছে। এই বলে ডং তার অ্যাক্টিং বাদ দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে এসে সে তার নকল পেটটি খুলে ফেলে আর নিজেই নিজেকে বকতে থাকে। কি দরকার ছিল লোকটাকে বলার যে আমি বেশি খাই, অন্য কিছু তো বলতে পারতাম। তো যাই হোক, এরপরে ডং যখন ওয়াশরুম থেকে বের হয় তখন সে তার সামনে ইওয়ানকে দেখতে পায়। ইওয়ান তার পরিচয় দেয়। এতে ডং ও তার আসল পরিচয়টি ইওয়ানকে বলে দেয়। ডং বলে, আমাদের একটি ছোট্ট কোম্পানি আছে, আপনার আঙ্কেল বলেছিল আমাদেরকে প্রজেক্ট দিবে, কিন্তু এখন সে তার মত পাল্টাচ্ছে, তাই আমি এখানে আপনার আঙ্কেলকে ভাসাতে এসেছিলাম। এসব শোনার পরে ইওয়ান বলে, তো এই ব্যাপার, তাহলে আমরা তো পার্টনার হতে পারি, কেননা আমিও আমার আঙ্কেলকে খুব একটা পছন্দ করি না। আঙ্কেল লু অনেক 2 নম্বরই বিজনেস শুরু করেছে, তাই তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমিও তোমার কোম্পানির সাথে ডিল করব। আমি কিন্তু এই কোম্পানির সিইও। এটা শুনে তো ডং অনেক খুশি হয়ে যায় এবং তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এরপরে ডং আর তার পার্টনাররা মিলে সারাক্ষণ ইওয়ানের আঙ্কেলের উপরে নজর রাখতে শুরু করে। সে কখন কোথায় যায়, কার সঙ্গে কথা বলে, এসব কিছু তারা নজরে রাখছিল। ডং ইওয়ানকে ছবিগুলো এনে দেখায়। এসব দেখে ইওয়ান তো তার অনেক প্রশংসা করে এবং বলে, তুমি অনেক ভালো কাজ করেছো। নিজের প্রশংসা শুনে ডং তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু সে যখন রুম থেকে বের হয়ে যায় তখন ইওয়ান বলে, এই মেয়েটা একেবারেই পাগল, আর বললাম কি আমি তাকে, আর সে করলোটা কি। যাই হোক, পরের দিন ইওয়ান তার আসল রূপে কোম্পানিতে আসে। তার এই অ্যাটিটিউড লুক দেখে সকলে তো একেবারে অবাক হয়ে যায়। মেয়েরা তো তার উপরে একেবারে ক্রাশ খেয়ে যায়। ইওয়ান তখন তার আঙ্কেলকে বলে, আমি কিছু এমপ্লয়কে এখানে বাদ দিতে চাই। এটা শুনে তো তার আঙ্কেল একেবারে অবাক হয়ে যায়, কেননা এই লোকগুলো তার হয়ে কাজ করতো। তো এরপরে দেখা যায় আজকেও কোম্পানিতে ডং আসে, কিন্তু সে যখন ইওয়ানের এমন লুক দেখে সে তো টাসকি খেয়ে যায়। কিন্তু সে ইওয়ানকে চিনতে পেরে যায়, এটা তো সেই ছেলে যাকে কিনা আমি ওই দিনকে একটা রুম থেকে বের করে দিয়েছিলাম, এমনকি তার উপরে আমি নিজে বমি করে দিয়েছিলাম। এসব মনে পড়তে ডং তখন লজ্জায় সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইওয়ান তাকে আটকে দেয় এবং তাদের কোম্পানির বিষয়ে কথাবার্তা বলতে থাকে। এরপরে ডং তো সেখানে থেমে যায়, কিন্তু ভুল করে একবারও ঘুরেও ইওয়ানের দিকে তাকায় না। ইওয়ান তখন ডংকে বলে, তোমাদের প্রজেক্ট অতটাও ভালো না, তাই আমি তোমাদের সঙ্গে কোনো কন্ট্রাক্ট সাইন করতে চাই না। এটা শুনে ডং মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু ডং এত সহজে হার মানার পাত্রী ছিল না, তাই সে পরের দিনও ইওয়ানের সঙ্গে কথা বলার জন্য তার অফিসে যায়। কিন্তু রাস্তার মধ্যে সে দেখতে পায় ইওয়ানের আঙ্কেল আর ইওয়ানের মধ্যে ঝগড়া হচ্ছে। আসলে ইওয়ানের আঙ্কেল লু এর সমস্ত 2 নম্বরই বিজনেস ইওয়ান বন্ধ করে দিতে যাচ্ছে, আর তার সব ডকুমেন্ট পুলিশকে সে দিয়ে দিয়েছে। তাই লু ইওয়ানের উপর রেগে যায় এবং তার
গায়ে হাত তোলার চেষ্টা করে। তখনই সেখানে ডং চলে আসে এবং সে ইউয়ানকে বাঁচানোর চক্করে ইউয়ানকে ধাক্কা মেরে দেয়। আর এই জন্য ইউয়ান পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে, যার কারণে তার মাথা দিয়ে অনেক রক্ত বের হতে থাকে। এরপরে ইউয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। তখনও ডং সেখানেই ছিল। ইউয়ানের জ্ঞান ফেরার পরেও ডং তখনও তার প্রজেক্ট নিয়েই কথা বলছিল। এতে তো ইউয়ান অনেক বিরক্ত হয়ে যায়। সে এক প্রকার ডংকে ধমক দিয়ে বলে, তুমি এখন থেকে না গেলে আমি তোমার প্রজেক্ট আর কখনো দেখবই না। এটা শুনে ডং তো ভয় পেয়ে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। যাওয়ার সময় ডং দেখে মিসেস লি নামের একজন পেশেন্টের রুমের বাইরে অনেকগুলো ফুলের তোড়া সাজানো। তখন সিন কাট করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ডং যখন আগেও একবার তার কোম্পানিতে গিয়েছিল তখন ইউয়ানের মা সেখানকার সিইও ছিল। ডং তখন তার হাতের তৈরি একটি পোশাক নিজের গায়ে পরেছিল, যেটা দেখে সে ইমপ্রেসড হয়েছিল। সে তখন কাজ বাদ দিয়ে ডং এর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। আর তখন থেকেই ডং এর সঙ্গে মিস লুয়ের অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তাই ডং একটা ফুলের বুকে নিয়ে লুয়ের সাথে দেখা করতে ভিতরে চলে যায়। তাকে দেখে মিস লুই তো অনেক খুশি হয়ে যায়। তারা আবারও অনেক গল্পগুজব করে। একটি পর্যায়ে ডং জানতে পারে ইউয়ান টেডি বিয়ার অনেক পছন্দ করে, এমনকি সে রাতে টেডি বিয়ার নিয়ে ঘুমায়। এটা শুনে ডং এর মাথায় একটি আইডিয়া চলে বসে। তারপরে সে পরের দিন তার নিজের লুক চেঞ্জ করে অনেকগুলো টেডি বিয়ার নিয়ে ইউয়ানের সাথে দেখা করতে চলে আসে। তাকে দেখে তো ইউয়ানের অনেক রাগ হয়। সে ডংকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ডং সেখান থেকে কোনোভাবেই যাবে না। ইউয়ান তখন বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, তোমাকে একটি সুযোগ দেব। তোমাকে এখন থেকে আমার হয়ে কাজ করতে হবে। যদি তোমার কাজ ভালো লাগে তাহলে আমি তোমার কোম্পানির সাথে ডিল করব, তা না হলে তোমাকে বের করে দেব। এটা শুনে ডং খুশি হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা কি কাজ করতে দিবেন? এতে ইউয়ান বলে, তোমাকে সারাক্ষণ আমার অফিস পরিষ্কার করে রাখতে হবে। এটা শুনে তো ডং এর মেজাজ একেবারে খারাপ হয়ে যায়, কিন্তু যেহেতু কোম্পানির ব্যাপার তাই এটা তাকে মানতে হয়। পরের দিন থেকে ডং তার কাজে মনোযোগ দেয়। ইউয়ান তো ডং এর কাজে অনেক ইমপ্রেসড হয়, কেননা সে অনেক ভালোভাবে অফিসটা পরিষ্কার করে রাখছিল। এরপরে ইউয়ান যখন ওয়াশরুমে ছিল তখন ডং তো ওয়াশরুম পরিষ্কার করতে সেখানে চলে আসে। ইউয়ান এতে অনেকটা বিরক্ত হয়। তখন এদিকে দুজন এমপ্লয়ি আসছিল দেখেই ইউয়ান ডংকে নিয়ে ভেতরে চলে যায়। এখানে ইউয়ান আর ডং তো অনেক ক্লোজ ছিল। এরপরে এরা দুজন যখন চলে যায় তখন ডং আর ইউয়ান বাইরে বের হয়। এরপরে রাতের সিন দেখানো হয়। সবাই বাড়ি চলে গিয়েছিল, কিন্তু ডং তখনও কাজ করে যাচ্ছিল, যা দেখে ইউয়ান তো স্মাইল করে। সে তখন ডং এর কাছে এসে বলে, কালকে প্রজেক্ট নিয়ে আমার কাছে আসবে, আমি দেখবো তোমার প্রজেক্টটি। এটা শুনে ডং তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন ডং আর তার পার্টনাররা অনেক পরিশ্রম করে প্রজেক্টটি রেডি করে ডং এর অফিসে নিয়ে আসে এবং ইউয়ানকে ডং তার প্রজেক্টটি দেখায়। কিন্তু ইউয়ান তো প্রজেক্টে অনেক খুঁত ধরে। এতে ডং ফিরে এসে এদেরকে আবার প্রজেক্টটি ঠিক করার কথা বলে। পরের দিন সে প্রজেক্টটি ঠিক করে আবারও ইউয়ানের অফিসে যায়, কিন্তু এবারও ইউয়ান সেটি রিজেক্ট করে দেয়। এভাবে বেচারি ডং 3 দিন ইউয়ানের অফিসে আসে। 3 দিনের প্রতিদিনই ইউয়ান তার প্রজেক্টটি রিজেক্ট করে দেয়। এতে ডং অনেক বেশি রেগে যায়, কিন্তু সে এত সহজেই থেমে যাওয়ার পাত্রী না। তাই তো সে রাতের মধ্যেই প্রজেক্টটি ঠিক করে ইউয়ানের অফিসে চলে আসে। অফিসে তখন ইউয়ান একাই ছিল, সবাই তখন বাড়িতে চলে গিয়েছিল। হঠাৎ করে সেখানে কারেন্ট চলে যায়। ইউয়ান আবার অন্ধকারে অনেক বেশি ভয় পেত, তাই সে ভয়ে ভয়ে নিচে নামছিল। তখন অফিসে আবার ডং আসছিল। অন্ধকার যেহেতু ছিল তাই ডং গান ধরে। এটা শুনে তো ইউয়ান আরো ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো ভূতে রাত্রে গান গাচ্ছে, তাই তো সে ভূতের ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখন সেখানে ডং এসে বলে, তুমি কি অন্ধকারে ভয় পাও নাকি? এদিকে কথা শুনে প্রথমে তো ইউয়ানের আত্মা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সে যখন ভালোভাবে ডংকে দেখে তখন সে পার্ট নিয়ে বলে, কই না তো, আমি কোনো ভয় পাই না, আমি অন্ধকারে ভয় পাবো কেন? ডং তখন বলে, হ্যাঁ দেখলাম তো, তুমি অনেক সাহসী। তুমি কিভাবে টেবিলের নিচে লুকিয়েছিলে সেটা তো আমি নিজেই দেখলাম। ঠিক আছে, তুমি যেহেতু ভয় পাও না, তুমি এখানে থাকো, আমি গেলাম। এতে ইউয়ান তখন ভয় পেয়ে ডং এর হাত চেপে ধরে আর বলে, আমি সত্যি সত্যি অন্ধকারে ভয় পাই, তাই তুমি প্লিজ যেও না আমাকে ছেড়ে। এতে ডং ইউয়ানকে নিয়ে বাইরে বের হয়ে আসে। ইউয়ান তখন ডংকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? তারপরে ডং তার প্রপোজালটা ইউয়ানকে দেখায়। এবার ডং এর প্রপোজালটা ইউয়ানের পছন্দ হয় এবং সে সেটি অ্যাকসেপ্ট করে নেয় এবং সে তাকে পরের দিনই কোম্পানিতে জয়েন করতে বলে। এটা শুনে তো ডং অনেক বেশি খুশি হয়ে যায়। সে ফিরে এসে তার পার্টনারদেরকে এই কথা বলে আর অনেক নাচতে থাকে। পরের দিন থেকে ডং কোম্পানিতে জয়েন করে আর মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। এদিকে তাকে লুকিয়ে লুকিয়ে ইউয়ান দেখছিল। আর তখন সেখানে জিওয়ান আসে, যে কিনা ইউয়ানের বিজনেস পার্টনার এবং তার ফ্রেন্ড। জিয়ান তখন ইউয়ানকে বলে, কি রে দোস্ত, মেয়েটিকে তোর মনে ধরেছে মনে হয়? ইউয়ান তখন জিয়ানকে বলে, তুই যাবি এখান থেকে নাকি তোর মাইনে কেটে নেবো? এতে জিয়ান বলে, আচ্ছা বস, তুই তোর কাজ কর, আমি যাচ্ছি। এরপরে রাতের বেলায় ডং তার এক বান্ধবীর সাথে দেখা করতে একটি নাইট ক্লাবে যায়। তার বান্ধবীর সবে ব্রেকআপ হয়েছে, তাই সে অনেক বেশি মাতাল ছিল। তখন আমরা ওই বারে জিয়ান আর ইউয়ানকেও দেখি। হঠাৎ করে ইউয়ানের চোখ যায় ডং এর উপরে। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন ডং তার প্রজেক্ট ইউয়ানকে দেখাতে এসেছিল। সেখানে আরো কয়েকজন উপস্থিত ছিল। সেখানে উপস্থিত সকলে অনেক ড্রিঙ্ক করছিল। ইউয়ান আর ডংও তখন অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল, কেননা তাদের ড্রিঙ্কসে কিছু একটা মিশানো হয়েছিল। তখন সেখানে একটি ছেলে আর একটি মেয়ে এসে জোর করে ইউয়ানকে কোথাও নিয়ে যায় এবং তাকে একটি রুমে নিয়ে যায়। ডং তখন বুঝতে পারছিল ইউয়ানের সাথে হয়তো কোনো কিছু খারাপ হতে চলেছে, তাই সে
তখনই রুমের বাইরে গিয়ে টোকা দেয় এবং সেই রুম থেকে ইওয়ানকে বের করে নিয়ে অন্য কোথাও চলে যায় এবং তখনই ডং তার উপরে আবার বুমে করে দেয়। এরপরে সিন বর্তমানে আসে। ইওয়ান তো এক নজরে ডং এর দিকে তাকিয়েছিল, তখন ডং এরও চোখ যায় ইওয়ানের দিকে, যে তাকে দেখে স্মাইল করছিল। এরপরে সিন এখানে কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ইওয়ান ডংকে নিয়ে কয়েকজন ক্লায়েন্টের সাথে মিটিং করতে গিয়েছিল। এখানে এই ব্যক্তিটার নাম হলো জ্যাং, যে প্রথম দেখাতেই ডং এর প্রেমে পড়ে যায়। তাই সে তার এক লোককে বলে সারাক্ষণ যেন ডং এর উপরে সে নজর রাখে। এরপরে ডং আর ইওয়ান যখন ক্লায়েন্টকে হোটেল পর্যন্ত পৌঁছে দিতে যায় এবং তারপরে ফিরে যাচ্ছিল, তখন তাদের দুজনকে অফিসের একটি এমপ্লয়ি আবার দেখে ফেলে। আর সে তো ভুল ভেবে নেয়, সে তো এটা ভেবে নেয় যে এরা হোটেল রুমে এসেছে অন্য কিছুই করার জন্য। তাই তো পরের দিন এই কথাটি আগুনের মতো পুরো অফিসে ছড়িয়ে যায়। ডং যখন অফিসে আসে তখন সকলে তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে থাকে, কেননা তারা ভাবছিল ডং হয়তো ইওয়ানের গার্লফ্রেন্ড হয়ে গেছে। এরপরে ডংকে তার বান্ধবী কল করে এবং আজকে একটি পার্টিতে আসতে বলে। এই পার্টিতে মূলত সিঙ্গেল মেয়েদের তাদের বয়ফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য হতো, কিন্তু ডং পার্টিতে যেতে কোনোভাবে রাজি হচ্ছিল না। কিন্তু তার বান্ধবীর অনেক জোরাজোরির কারণে তাকে অবশেষে পার্টিতে যেতেই হয়। ডংকে দেখতে অনেক সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর ওই একই পার্টিতে ইওয়ান, জিয়ান এবং তার সেক্রেটারি সাও আসে। আসলে জিয়ান আর সাও জোর করে ইওয়ানকে এই পার্টিতে নিয়ে এসেছে যেন সে তার জন্য একটি গার্লফ্রেন্ড জুটাতে পারে। একের পর এক ছেলে এসে ডং এর সাথে কথা বলে এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু একটা ছেলেও তার পছন্দ হয় না। এদিকে সাওয়ের তো একটা ছেলেও পছন্দ হচ্ছিল না। ইওয়ান তখন ডংকে দেখে তার কাছে আসে, আর ইওয়ানকে তো এখানে দেখে ডং অবাক হয়ে যায়। ইওয়ান পার্টি শেষ না হওয়া পর্যন্ত সেখানেই বসে থাকে, যাতে কোনো ছেলে এসে ডংকে আর বিরক্ত করতে না পারে। এদিকে পার্টিতে ঢোকার আগে সকলকে একটি করে নাম্বার দেওয়া হয়েছিল। সে নাম্বার ধরে এবার স্টেজে ইওয়ানকে ডাকা হয়। ডং এর বান্ধবী ইওয়ানকে বলে পার্টিতে উপস্থিত একটি মেয়েকে স্টেজে রাখতে। এরপরে আমরা দেখি ইওয়ান তো ডংকেই ডেকে নেয়। ডং তো এতে অনেক অবাক হয়ে যায়। সে ভাবছে বস কেন আমাকে ডাকলো। আসলে এখানে তারা একটি হাতের মূর্তি করায়। এরপরে বাড়ি যাওয়ার সময় ইওয়ান ডংকে বলে তোমার তো অনেক ভালো লাগছে তাই না, কেননা তুমি তো আমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছো। এটা শুনে তো ডং অনেক অবাক হয়ে যায়, কেননা সে তো এই বিষয়ে কিছুই জানতো না। ইওয়ান তখন বলে অফিসে সবাই জেনে গিয়েছে তুমি আমার গার্লফ্রেন্ড, তাই এখন যদি অফিসের কেউ তোমাকে এই পার্টিতে আসতে দেখে তাহলে তো সকলে আমার দিকে আঙুল তুলতো। সবাই বলতো যে আমি আমার গার্লফ্রেন্ডকে হ্যাপি করতে পারছিলাম, তাই আমার গার্লফ্রেন্ড এখানে এসেছে। তার এই কথাগুলো তো ডং এর মাথার উপর দিয়ে যায়। ইওয়ান তখন ডংকে বলে কালকে অফিসে এসে আমাকে সুন্দরভাবে সরি বলবে, না হলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। যাওয়ার আগে ইওয়ান তার কোটটি ডংকে পরিয়ে দেয়, কেননা তার জামাটা অনেক বেশি ছোট ছিল। ডং তো ইওয়ানের এরকম ব্যবহারে পুরাই অবাক হয়ে যায় এবং অনেক মন খারাপ করে। পরের দিন ডং এই মেয়েটির মাধ্যমে ইওয়ানের কাছে একটি বুকে আর একটি চিঠি পাঠায়, যেটা দেখে ইওয়ান ডংকে কল করে এখনই তার কেবিনে ডাকে। ডং তখন অনেক ভয় পেয়ে তার কেবিনে আসে। সে ভাবছিল না জানি ইওয়ান তাকে এবার কি বলে। ডং ইওয়ানকে কোনো কিছু বলতে না দিয়েই বারবার সরি বলতে থাকে এবং তার অনেক প্রশংসা করতে থাকে। এতে ইওয়ান তো অনেক বিরক্ত হয়ে যায় এবং যখনই সে তাকে বকা দিতে যাবে ঠিক তখনই সেখানে একটি লোক চলে আসে, আর এই সুযোগে ডং তো সেখান থেকে পালিয়ে যায়। এরপরে এই এমপ্লয়িটা যখন চলে যায় তখন ইওয়ান ডং এর দেওয়া একটি বক্স খোলে, যেখানে তার আর ডং এর হাতের কস্টিউম ছিল, যা কিনা কালকে ওরা পার্টিতে করেছিল। ইওয়ান যত্ন সহকারে সেটিকে তার কাছে রেখে দেয়। এদিকে আমরা জিয়ান আর সাওকে দেখি। এদের কথাবার্তা শুনে আমরা জানতে পারি যে অতীতে ইওয়ান আর সাও ডেট করেছিল, কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়া সত্ত্বেও তারা একে অপরের সাথে ভালো বন্ধুত্ব রক্ষা করেছে। তারা একে অপরের সাথে অনেক সুন্দরভাবে কথা বলে, এমনকি তারা এখন অনেক ভালো বন্ধু। জিয়ান তখন সাওকে জিজ্ঞাসা করে তুমি আর কতদিন সিঙ্গেল থাকবে। জিয়ান তখন সাওকে ছেলে পটানোর কিছু উপায় বলে দেয়, এভাবে ছেলেদেরকে পটাতে হয়। এতে সাও তো তখন জিয়ানের কাছে এসে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে দিয়ে শুরু করি। এটা দেখে জিয়ান তো ভয় পেয়ে বলে না থাক দরকার নাই, এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা দেখি তাকে দেখে সাও তো অনেক হাসতে থাকে। এরপরের সিনে ডং যখন তার পার্টনারদের সাথে ছিল তখন সেখানে জ্যাং এসে এদেরকে একটি অফার দেয়। ডং আর তার পার্টনাররা জ্যাং এর হয়ে এখন থেকে কাজ করবে। এর বদলে জ্যাং তাদেরকে অনেক বেশি টাকা দিবে। অতগুলো টাকা দেখে ডং এর বস তো অনেক অবাক হয়ে যায়। তার তো ইচ্ছা করছিল জ্যাং এর সাথে কাজ করতে, কিন্তু ডং তাকে বারণ করে দেয় এবং জ্যাংকে সে এখান থেকে চলে যেতে বলে, কেননা সে ভালোভাবে বুঝতে পেরেছিল জ্যাং এর এতগুলো টাকা দেওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু জ্যাংও অত সহজে হার মানে না। তাই সে পরের দিনে ডং যখন অফিসে ছিল তখন তাকে একটি ফুলের বুকে পাঠায় এবং একটি নোট পাঠায়। পরে জ্যাং তাকে আবার কলও করে এবং সে তাকে বলে এখনই তার কাছে আসতে, কিন্তু ডং তার কথায় একেবারে রাজি হয় না এবং রেগে গিয়ে সেখানে চিৎকার করে তাকে না করে দেয়। তাই তার কথা সবাই শুনে ফেলে এবং তখন সেখানে ইওয়ান এসে বলে তুমি কেন জ্যাং এর সাথে কথা বলছো। এতে ডং ইওয়ানকে ক্লিয়ার করে দেয় সে জ্যাংকে কল করেনি, জ্যাংই তাকে কল করে বারবার বিরক্ত করছে। ডং তখন তার কল লিস্ট ইওয়ানকে দেখায়,
কিন্তু ইওয়ানের নজর তার নিজের ফোন নাম্বারের উপরে পড়ে, যেখানে ডং তার নামটি কচ্ছপ নামে সেভ করে রেখেছিল। এটা দেখে তো ইওয়ান রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আমি কি দেখতে কচ্ছপের মতো? আর এটা যখন ডং বুঝতে পারে, সে তো তখন অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু ইওয়ান তো এত সহজে গলে না। তাই ডং তাকে ট্রিট দেওয়ার কথা বলে, এতে ইওয়ান রাজি হয়ে যায়, কিন্তু ইওয়ান বলে বিল সে দিবে। এই বলে ইওয়ান সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি রাতে সেই ট্রিটের জন্য ইওয়ান আর ডং একটি হোটেলে ছিল। আমরা দেখি ডং একটি খাবার খেতে পারছিল না, তাই ইওয়ান খোলস সরিয়ে ডংকে সেটি খেতে দেয়। এদিকে ডং তো এক নজরে ইওয়ানের দিকে তাকিয়েছিল। পরদিন তারা একটি ইভেন্টে যায়। এটা মূলত একটি ফুড কম্পিটিশন, যেটা ইওয়ান আর জ্যাং এর ফুড কোম্পানির মধ্যে কম্পিটিশন ছিল। তাদের দুজনের মধ্যে কার কোম্পানির সস বেশি স্বাদের সেটা টেস্ট করার জন্য এই কম্পিটিশনটি হচ্ছিল। আমরা দেখি এই কম্পিটিশনে ইওয়ান তো জিতে যায়, এতে সবাই অনেক খুশি হয়। তখন ইওয়ান ডংকে খুঁজছিল। আমরা দেখি ডং একটি বেঞ্চে বসে ঘুমিয়ে গিয়েছিল। এতে ইওয়ান তার কাছে এসে তার মাথাটি নিজের কাঁধের উপরে নেয়। এরপরে সিন এখানে কাট হয়ে রাতের বেলা দেখানো হয়। ইওয়ান রাতের বেলা বসে বসে তার আর ডং এর ছবিগুলো দেখছিল আর স্মাইল করছিল। পরের দিন ইওয়ান ডং আর তার পার্টনারদের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠায়, যা দেখে এরা অনেক খুশি হয়ে যায়, কেননা টাকার অ্যামাউন্টটা অনেক বেশি ছিল। ডং তো খুশি হয়ে ইওয়ানকে বলে সে যেন কালকে তার সঙ্গে সুইমিং পুলে আসে। এটা শুনে তো ইওয়ানের মনে লাড্ডু ফুটে। বেচারা তো রাতে ঘুমই হয় না, সে ভাবে কখন সকাল হবে আর সে কখন ডং এর সাথে সুইমিং পুলে যাবে। বেচারা তো এই অপেক্ষায় রাতটাই কেটে যায়। ইওয়ান তো খুশি মনে ডং এর বলা লোকেশনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ডং শুধুমাত্র তাকে না, পুরো অফিসের অন্যান্য সকল কলিগদেরই ইনভাইট করেছে, যা দেখে ইওয়ানের মুডটা একেবারে খারাপ হয়ে যায়। তারপরে ডং ইওয়ানের কাছে একবারও আসেই না, বরংশ অফিসের সব মেয়ে কলিগদের সাথে গল্প গুজব নিয়ে মেতেছিল। এরপরে রাতের বেলা একটি মেয়ে ভুল করে জিয়ানের উপরে পড়ে যায়। এতে জিয়ানের হার্টবিটটা অনেক বেড়ে যায়। পাশে থাকা সাও তখন জিয়ানকে বলে, কি ব্যাপার, তোমার হার্টবিট দেখছি হঠাৎ বেড়ে গেল? এতে জিয়ান বলে, এটা খারাপ, এটা কাজ করে না, আমার হার্টবিট মোটেও বাড়েনি। এই মেয়েটি তো জিয়ানের উপরে অনেক ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু জিয়ান তার হাত না ধরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ইওয়ান রাতের বেলা বাইরে দাঁড়িয়েছিল। ডং এর ইওয়ানকে নিয়ে চিন্তা হয়, সেও ইয়ং এর সাথে দেখা করতে বাইরে চলে আসে এবং তার কাছে সে তার জামা ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এতে ইওয়ান তখন তার হাত ধরে ফেলে। এতে ডং তখন আরো নার্ভাস হয়ে যায় এবং ডং যখন পড়ে যাচ্ছিল তখন ইওয়ান তাকে আবার জাপটে ধরে। দুজনেতে তখন অনেক ক্লোজ ছিল। এতে তো ডং আরো বেশি নার্ভাস হয়ে যায়। অপরদিকে ওই মেয়েটি তো বারবার জিয়ানের দিকেই দেখছিল। এতে জিয়ান তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তাই সে ওই মেয়ের হাত থেকে বাঁচার জন্য সাওয়ের সঙ্গে তার রুমে চলে যায়। তবে সাওয়ের এতে কোনো অসুবিধা ছিল না। এদিকে সাও তো হট সিনে বাত নিচ্ছিল। তখন জিয়ান সাওকে জিজ্ঞাসা করে কেন তার আর ইওয়ানের ব্রেকআপ হয়েছিল। এতে সাও বলে, কয়েকদিন সম্পর্কে থাকার পরে আমরা বুঝতে পারলাম আসলে আমরা একজন আরেকজনের জন্য প্রস্তুত নই, এজন্যই আমরা দুজনেই ব্রেকআপ করে নিয়েছি, আর এটাই হলো আমাদের ব্রেকআপের মূল কারণ। জিয়ান তখন সাওকে বলে, তাহলে এখন কি তোমার কোনো ছেলে পছন্দ হয়েছে? এতে সাও তার হাতটি জিয়ানের দিকে বাড়ায়। জিয়ান তার হাতটি ধরলে সাও তাকে পানির মধ্যে ফেলে তাকে কিস করতে শুরু করে দেয়। জিয়ান তো কোনো কথা বলার সুযোগই পায় না। জিয়ান তো এখানে পুরোই অবাক হয়ে যায়। এরপরে সিন কাট হয়ে পরের দিন দেখানো হয়, যেখানে ডং এর বস জাও সু নামের একটি ছেলের সাথে ডিল করছিল। তখন সেখানে ডং চলে আসে। ডং তখন সুকে দেখে তার দিকে আর চোখে তাকিয়ে থাকে। এতে অন্যরা বুঝতে পেরে যায় এখানে কোনো সমস্যা আছে, তাই এখানে ব্যাপারটা কি জিজ্ঞাসা করে। তখন তারা বুঝতে পারে সু নিশ্চয়ই ডং এর কিছু হয়। এতে ডং ও ইশারায় সবাইকে বলে দেয় ও আমার এক্স বয়ফ্রেন্ড। এরা তখন বলে, তাহলে কি ডিল করবো না? এতে ডং মাথা নাড়িয়ে না করে দেয়। সাও কিছু বলতে যাবে তার আগেই সুকে কেউ কল করে, তাই সে কথা বলার জন্য বাইরে চলে যায়। তখন তারা কন্ট্রাক্ট পেপারের অ্যামাউন্ট দেখে অবাক হয়ে যায়, যা অনেক বেশি পরিমাণে ছিল। এদের চোখ তো অনেক বড় বড় হয়ে যায়। ডং তো টাকার পরিমাণ দেখে তার মত পরিবর্তন করে ফেলে। সে বলে, এক্স হয়েছে তো কি হয়েছে, 3 বছর আগে ব্রেকআপ হয়েছে, তাই এত বড় সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তখন সু সেখানে চলে আসে, তাই ডং সেখান থেকে চলে যায় আর যাও সু এর সাথে কন্ট্রাক্ট পেপারটি সাইন করে নেয়। এদিকে অফিসে জিয়ান তো সাউকে দেখে ইগনোর করছিল, কেননা কাল রাতে হয়ে যাওয়া ওই ঘটনার কারণে জিয়ান সাউকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল। এখন জিয়ান ইওয়ানকে কি বলবে যে আমি তার এক্স এর সাথে এসব করেছি? না জানি ইওয়ান তখন এসব শুনে কি ভাববে। তখনই আবার রুমে ইওয়ান আসে, তাকে দেখে তো বেচারা জিয়ানের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ইওয়ান তখন জিয়ানকে বলে, সাও আর আমি লাঞ্চে যাচ্ছি, তুই কি আমাদের সাথে যাবি? সাও এর নাম শুনে জিয়ান তো বারণ করে দেয়। এতে ইওয়ানও একটু অবাক হয়, কেননা সে কখনোই এমন করেনি। এই প্রথমবার জিয়ান তার সঙ্গে লাঞ্চ করতে যাবে না বলছে। যাই হোক, এরপরে রাতের সিন দেখানো হয়। সো ডংকে কল করে একটি ফাইলের কথা বলে তাকে নিচে আসতে বলে। এতে ডং নিচে আসে এবং সে সুকে ফাইল দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। তখন সুটাকে আটকে বলে, আমরা কি আবারও এক হতে পারি? এতে ডং বলে, কেন, তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে আবার ধোকা টোকা দিল নাকি? তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। ডং তখন পার্ট টাইম জব করত। তখন সে সু আর তার নতুন গার্লফ্রেন্ডকে দেখে এবং তাদেরকে একসাথে দেখে সে অনেক কষ্ট পায়, কিন্তু সু ডংকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। তখন ডং অনেক বেশি কান্না করেছিল। এরপরে সিন বর্তমানে আসে। সু বলে, ওই মেয়েটি খারাপ ছিল,
ছিল, আমি ভুল করেছি, তাই প্লিজ আমাকে একটিবার সুযোগ দাও। ডং তখন বলে, তখন তোমার আর আমার স্ট্যাটাস একই ছিল, কিন্তু এখন তুমি অনেক বড়লোক হয়ে গেছো আর আমি গরিবই আছি, তাই এখন তোমাকে আমি কোনোভাবেই সুযোগ দিব না, তাই এইসব ভুলে যাও। এই বলে ডং সেখান থেকে চলে যায়। পরের দিন ডং যখন ইওয়ানের সাথে এসে অফিসে মিটিং করছিল, তখন সু তাকে বারবার কল করছিল এবং বারবার SMS করে, কিন্তু ডং তার কোনো রিপ্লাই দিচ্ছিল না। যা দেখে ইওয়ান জিজ্ঞাসা করে, কে তোমাকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু ডং তাকে কোনো কিছুই বলে না। এরপরে দুজনে যখন একসঙ্গে লাঞ্চ করছিল, তখনও ইওয়ান ডংকে জিজ্ঞাসা করে কে তাকে বারবার ফোন করছিল। অবশেষে ডং তাকে বলে দেয় যে আমার এক্স আমাকে বারবার ফোন করছে। ডং তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি তোমার এক্স এর সাথে আবার ব্যাকআপ করে নেওয়ার চিন্তা করছো? ডং তখন বলে, একেবারেই না, 3 বছর আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে, আর ওই হারামজাদা এসেছে এখন আমার সাথে আবার ঠিক করে নিতে, ওকে আমি কোনোভাবেই সুযোগ দেব না। এটা শুনে ইওয়ান যেন হাফ ছেড়ে বাসে। এরপরে রাতের বেলা সু আবারও ডং এর সঙ্গে কথা বলতে চলে আসে। সু তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, তাকে যেন একটি সুযোগ দেওয়া হয়, কিন্তু ডং তাতে কোনো উত্তরই দেয় না। সু বারবার বলে, প্লিজ একটিবার আমাকে সুযোগ দাও, 3 বছর আগে আমরা যেখানে ডেট করতে গিয়েছিলাম, তুমি প্লিজ কালকে আমার সাথে সেখানে আরেকটিবার দেখা করো। এতে ডং কিছু একটা ভেবে হঠাৎ রাজি হয়ে যায়। পরের দিন ডং আর সু সেই জায়গাতে চলে যায় যেখানে কিনা 3 বছর আগে তারা ডেট করত। এই গাছটি সু আর ডং একসাথে লাগিয়েছিল, আর এখন এই গাছে অনেক ফল ধরেছে। তখন সুকে হঠাৎ কেউ কল করে, আবারও সে কথা বলার জন্য একটু দূরে চলে যায়। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। ব্রেকআপের কয়েকদিন আগেও তারা দুজন এই গাছটি লাগাতে এসেছিল। তখন সু কল করার বাহানা দিয়ে এখান থেকে ঠিক সেই রকমই সাইডে চলে গিয়েছিল। সিন বর্তমানে আসলে আমরা ডং এর সঙ্গীদেরকে দেখি, যারা কিনা ডং আর সুকে ফলো করতে করতে এখানে চলে এসেছিল। সুকে এখান থেকে যেতে দেখে এরা তখন ডং এর কাছে যায়। ডং এর মন তখন অনেক খারাপ ছিল, তাই এরা ডংকে অনেক হাসায় এবং তারা সেই গাছ থেকে সমস্ত ফলগুলোই পেড়ে ফেলে। ডং তখন তাদেরকে বলে, তোমরা যাও, আমি একটু পরে এখান থেকে আসছি। এতে এরাও ডংকে আর কিছুই বলে না। ডং সেখানে অনেকক্ষণ থাকে। এদিকে অফিসে তো ওই মেয়েটি জিয়ানের পিছনেই পড়ে আছে, কিন্তু জিয়ান তো তাকে কোনোভাবে পাত্তা দিচ্ছিল না। মেয়েটির নাম ছিল লিলি। লিলি তখন জিয়ানকে জিজ্ঞাসা করে, আমরা কি একসাথে লাঞ্চ করতে পারি? জিয়ান তখন তাকে বলে, আমি এখন ব্যস্ত আছি, তাই একটু পরে যাচ্ছি। এটা শুনে লিলি তো খুব খুশি হয়ে যায়, এটা ভেবে যে জিয়ান তো তাকে বারণ করলো না। অপরদিকে কোম্পানিতে সু আসে, তাকে দেখে ইওয়ান জুলিকে জিজ্ঞাসা করে, এই লোকটিকে? এতে জুলি তার নামটি বলে এবং সে কোন কোম্পানির সিও তাও বলে দেয়। আর জুলি এটা বলে দেয় এই ডং এর এক্স বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে এখন বিয়ে করে নিয়েছে। সু এর ওয়াইফের বাবা অনেক রিচ, তাই সে এখন তার বাবার কোম্পানির সিও হয়েছে। এটা শুনে শিওয়ান তো অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখি জিয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই মেয়েটির সাথে তাকে লাঞ্চে যেতে হয়। তখন সেখানে সাও অন্য একটি লোকের সাথে সেখানে লাঞ্চ করতে আসে। দুজনে একে অন্যকে অন্য কারোর সাথে দেখে তো অনেক জেলাস ফিল করে। জিয়ান তাই রাগ করে সাওকে জেলাস ফিল করানোর জন্য মেয়েটির আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, যেটা দেখে সাও তো অনেক রেগে যায়, যার কারণে সাও আর লাঞ্চ না করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে এই মেয়েটির মনে তো লাড্ডু ফুটছিল যে জিয়ান তার কত খেয়াল রাখছে। এর পরের সিনে সু আবারও ডং এর সঙ্গে দেখা করতে আসে। সু তখনও ডংকে বলছিল, প্লিজ তুমি আমাকে আরেকটি সুযোগ দাও। সু তখন এক প্রকার তার সঙ্গে জোর করা শুরু করে দেয়। তখন সেখানে যাও এসে সুকে থামিয়ে দেয় আর বলে, তুমি তোমার লিমিট ক্রস করার চেষ্টা করবে না। এতে সু রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলায় সু ডংকে কল করে এখনই তাকে ক্লাবে আসতে বলে, কেননা সে ডং এর সঙ্গে দরকারি কিছু কথা বলতে চাইছিল, কিন্তু ডং তো যেতে রাজি হয় না। তাই সু বলে, না আসলে আমি কিন্তু কন্ট্রাক্টটি কেটে দেব। তাই সে কন্ট্রাক্টের কথা চিন্তা করে ডংকে এক প্রকার বাধ্য হয়ে তাকে যেতে হয়। সেই ক্লাবে আমরা তখন জ্যাংকেও দেখতে পাই। সু তখন ডং এর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। এতে ডং তো রেগে গিয়ে সুকে একটি চড় মেরে দেয়। আমরা দেখি ডংও অনেক রেগে যায়, তাই সে ডং এর জামাতে অ্যালকোহল ঢেলে দেয়। তখন যেই তাকে সে চড় মারতে যাবে, তখনই জ্যাং এসব কিছু দেখে ছুটে এসে তার হাতটি ধরে এবং তার উপরে অ্যালকোহল ঢেলে দেয়। সু তখন জ্যাং এর উপরে রেগে গিয়ে বলে, তুমি কি জানো আমার এই ড্রেসটার দাম কত? তোমার এত বড় সাহস, তুমি এর উপরে অ্যালকোহল ঢেলে দিলে। তখনই সেখানে ইওয়ান চলে আসে, কেননা ক্লাবে আসার আগেই ডং ইওয়ানকে কল দিয়েছিল। সে বুঝতেই পারছিল এখানে সু কোনো একটা ঝামেলা করবে, তাই সে আগে থেকে ডংকে জানিয়ে এসেছিল। সে এসেই সুকে বলে, তোমার সাহস হলো কি করে যে আমার গার্লফ্রেন্ডের উপরে তুমি হাত তুলতে যাও? এটা শুনে তো ডং অবাক হয়ে যায়। সে ভাবে, কি বলে এই ছেলেটা, আমি আবার ইওয়ানের গার্লফ্রেন্ড কখন হলাম? ইওয়ান তখন ডং এর হাত ধরে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। এর পরের দিনের সিনে আমরা দেখি ইওয়ানের কোম্পানিতে সু, তার শাশুড়ি এবং তার ওয়াইফ এসেছে। তারা এখানে একটি মিটিং এর জন্য এসেছে। সু তো এখানে জানতোই না এই কোম্পানিটি ছিল ইওয়ানের। এরপরে ইওয়ান যখন এখানে আসে, তখন সে ইওয়ানকে দেখে তো অনেক অকওয়ার্ড ফিল করে। সু এর ওয়াইফ আর তার শাশুড়ি ইওয়ানের সাথে কথা বলছিল, আর বেচারা সু তো পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল। এরা তখন ইওয়ানকে আজ রাতে তাদের বাড়িতে পার্টির জন্য নিমন্ত্রণ করে এবং ডিনারে আসতে বলে। এতে ইওয়ানও রাজি হয়ে যায়, কিন্তু সে একা যায় না, তার সাথে সে ডংকে নিয়ে যায়। সু তো দরজা খুলে ডংকে দেখে অবাক হয়ে যায়। ইওয়ান তখন সকলের সঙ্গে ডং এর পরিচয় করিয়ে দেয়। সে বলে, এ আমার গার্লফ্রেন্ড। এতে তখন তারা জিজ্ঞাসা করে, তোমরা বিয়ে কবে
করছো? ডং তখন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ইওয়ান তাকে কোনো সুযোগ না দিয়ে বলে এখনো আমরা এই বিষয়ে কোনো প্ল্যান করিনি। সু তখন এদেরকে অ্যালকোহল দিচ্ছিল, কেননা তার শাশুড়ি তাকে এমনটি করতে বলেছে। আসলে এই বাড়িতে সুয়ের তো কোনো সম্মানই ছিল না, তাকে সকলে একটি কুকুরের মতোই ট্রিট করত। সুকে যা বলা হয় তাকে তাই করতে হতো, কেননা এরাও খুব ভালোভাবে বুঝতে পেরেছিল সু শুধুমাত্র তাদের টাকার জন্যই তাদের মেয়েকে বিয়ে করেছে। সুয়ের শাশুড়ি তাকে বসতে বললে বসছিল, উঠতে বললে উঠছিল, এমনকি সে তো সুকে গান গাইতে বলে এবং তার সেই ভাঙা ভাঙা গলা নিয়ে সে ওইভাবে গান গেতে থাকে। সুয়ের এই অবস্থা দেখেই ডং আর ইওয়ান তো অনেক কষ্টে তাদের হাসি থামিয়ে রাখে, কিন্তু এখান থেকে যাওয়ার সময় তারা আর নিজেকে আটকে রাখতে পারেনি এবং হাসতে থাকে। ইওয়ানকে এত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য অনেক ধন্যবাদ দেয়। এদিকে জিয়ান তো অনেক বেশি ড্রিঙ্ক করেছিল এবং সে ওই অবস্থাতে সাওয়ের রুমে চলে যায় এবং তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তাকে কিস করতে থাকে এবং তারা নাইট স্পেন্ড করে ফেলে। এরপরে সিন কাট হয়ে পরের দিন সকালে জিয়ানকে দেখানো হয়। জিয়ানের যখন ঘুম ভাঙে তখন সে তার পাশে সাওকে দেখে অবাক হয়ে যায়। সে তো মনে মনে নিজেকে গাল দিচ্ছিল, কি কাজটা করে ফেললাম, রাতে ড্রিঙ্ক অত না করলেই হতো, কেন যে অত বেশি ড্রিঙ্ক করতে গেলাম, দিলাম তো আকামটা করে। তখন সাওয়েরও ঘুম ভাঙে। জিয়ান তখন ঘুমানোর অ্যাক্টিং করে, কিন্তু সাও তো এটা বুঝে যায় যে জিয়ান অ্যাক্টিং করছে, তাই সাও জিয়ানকে সুড়সুড়ি দিয়ে ঘুম থেকে তুলে দেয় এবং অফিসে যাওয়ার জন্য রেডি হতে বলে। এরপর আমরা দেখি আজকে ছিল নিউ ইয়ার, তাই ইওয়ান ডংকে একটি স্পেশাল গিফট দেয়। এটা পেয়ে ডং তো অনেক বেশি খুশি হয়ে যায়। দুজনে রাতের বেলায় একসাথে ঘোরাঘুরি করছিল। তখন ইওয়ান একটি রাবার ব্যান্ড বের করে ডংকে বলে, আমি কি এটা তোমার চুলে লাগিয়ে দিতে পারি? এতে ডং ইওয়ানকে পারমিশন দিলে সে তো ডং এর অনেক কাছাকাছি চলে যায় এবং কাছে এসে তার চুলটি বেঁধে দিতে থাকে। তখন তো ডং এর হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, আর এটা তার সাথে জীবনে প্রথমবার হলো, তাই সে একটু কনফিউজ ছিল। ইওয়ান তখন ডংকে একটি কার্ড দিয়ে বলে, একটি পার্টি আছে, আমাকে সেখানে ইনভাইট করা হয়েছে আর আমি তোমাকে ইনভাইট করলাম, তুমি আমার সঙ্গে যাবে, তুমি আমার ডান্স পার্টনার হয়ে সেখানে যাবে। ডং তখন বলে, আমি তো ডান্স করতে পারি না, আপনি ইনসাল্ট হবেন, আপনি প্লিজ আমার বদলে অন্য কাউকে নিয়ে যান। কিন্তু ইওয়ান বলে, না আমি তোমাকে নিয়ে যাব এবং আমি তোমাকে ডান্স শিখিয়ে নেব। এই বলে ইওয়ান সেখান থেকে চলে যায়। পরের দিন ইওয়ান ডংকে নিয়ে শপিং মলে যায়। সে ডং এর জন্য ড্রেস কেনার জন্য তাকে অনেকগুলো ড্রেস পরতে দেয়। ডং অনেকগুলো ড্রেস ট্রাই করে, প্রত্যেকটি ড্রেসই ডং এর তো অনেক পছন্দ হচ্ছিল, কিন্তু ইওয়ানের কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। অবশেষে এই ড্রেসটি ইওয়ানের অনেক পছন্দ হয়, তাই সে এটি ডংকে কিনে দেয়। ডং কোনোভাবে রাজি হচ্ছিল না তার থেকে টাকা নিতে, সে বলছিল আমি নিজের টাকায় কিনে নিতে পারবো, কিন্তু ইওয়ান তো জোর করে তাকে এটি কিনে দেয়। এরপরে আমরা পার্টির সিন দেখতে পাই। তাদের দুজনকে একসঙ্গে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। ডং যখন ইওয়ানের থেকে দূরে গিয়ে ড্রিঙ্ক করছিল তখন ইওয়ান বারবার ডংকেই দেখছিল, আর এটা সাও লক্ষ্য করে। সাও তখন বুঝতে পারে যে এদের দুজনের মধ্যে ডেট চলছে, তাই সাও ডং এর সঙ্গে কথা বলে তার সাথে বন্ধুত্ব করে নেয়। এদিকে জিয়ান তখন সাওকে ইশারা করে অন্যদিকে ডাকে, এতে সাও তো তার মতলব বুঝে যায় এবং তার ডাকে সাড়া দেয়। ডং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই সে তখন এখান থেকে চলে যাচ্ছিল। তখন ইওয়ানও তার পিছন পিছন যায়। ইওয়ান তখন ডংকে তার সঙ্গে ডান্স করতে বলে, এতে ডং তার সঙ্গে ডান্স করা শুরু করে দেয়। তারা যতক্ষণ ডান্স করছিল ততক্ষণে আমরা দেখি ইওয়ান ডং এর দিকে এক নজরে তাকিয়েছিল। হঠাৎ করে ডং ইওয়ানের উপর আবার বমি করে দেয়, কিন্তু এবার ইওয়ান তো একটুও বিরক্ত হয় না। আর এদিকে এরা দুজনে তো ওয়াশরুমে এভাবে রোমান্স করছিল। জিয়ান আসলে এখন সাওকে ভালোবেসে ফেলেছিল, তাই সে সাওকে বলে, আমরা কি এখন ডেট করতে পারি? কিন্তু এতে সাও কিছু না বলে সেখান থেকে চলে যায়। তার কোনো উত্তর না পেয়ে জিয়ান ভাবে, আমি কি কোনো ভুল কথা বলে ফেললাম নাকি? অপরদিকে ডং আর ইওয়ান যখন বাড়ি যাচ্ছিল তখন মাতাল ডং ইওয়ানকে বলে, তুমি অনেক হ্যান্ডসাম আর কেয়ারিং। ইওয়ান তখন জিজ্ঞাসা করে, তুমি সব থেকে কি বেশি পছন্দ করো? ডং তখন বলে, টাকা পছন্দ করি। ডং তখন বলে, আচ্ছা টাকা বাদে তুমি কি পছন্দ করো? ডং তখন বলে, খাবার। এবার ইওয়ান জিজ্ঞাসা করে, আচ্ছা খাবার বাদ দিয়ে? এতে ডং কিছু না বলে ডাইরেক্ট করে দেখিয়ে দেয়। ডং তখন বলে, এই যে স্টাম্প মেরে দিলাম, এখন থেকে তুমি শুধুমাত্র আমার। এটা শুনে ইওয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে বাড়িতে এসে একটা টেডি বিয়ারকে জড়িয়ে ধরে থাকে। সে শুয়ে শুয়ে ডংকে অনেক বেশি মিস করছিল। পরের দিন সকালে ডংয়ের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে এভাবে বাধা অবস্থায় দেখে। এদিকে কাল রাতের কিছুই তার মনে ছিল না। ডং তাই তাদের পার্টনারদেরকে জিজ্ঞাসা করে, আমার কাল রাতে কি হয়েছিল? আচ্ছা আমি যখন মাতাল হয়ে যাই তখন আমি কি কি করি? এতে এরা তো বলে দেয়, তুই মাতাল অবস্থাতে আমাদেরকে আমাদের নানীদের কথা মনে করিয়ে দিস, তুই আমাদের এত মারিস যে 2 দিন ধরে আমাদের গালে দাগ যায় না। এটা শুনে তো ডং অবাক হয়ে যায়। সে ভাবে, তার মানে কি আমি ইওয়ানের সঙ্গে এমনটা করেছি নাকি? এরপরে ডং অফিসে এসে ভয়ে ভয়ে ইওয়ানের কেবিনে আসছিল। এদিকে ইওয়ানের মনে তো তখন লাড্ডু ফুটছিল, কিন্তু ডং এসে ইওয়ানকে বলে,
বলে যে কালকে রাতের জন্য অনেক সরি, কাল রাতে আমি আপনার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি। এতে ইওয়ান তো বুঝতে পেরে যায় গতকাল রাতের কথা ডং এর কিছুই মনে নেই, তাই সে অনেকবার ডংকে মনে করানোর চেষ্টা করে, কিন্তু ডং এর তো তখন কিছুই মনে পড়ছিল না। এরপর ডং সেখান থেকে চলে গেলে পরে ডং এর পার্টনার গুলো এসে যাও তখন ডং এর তরফ থেকে ইওয়ানকে সরি বলে। সে বলে যখনই ডং মাতাল হয়ে যায় তখনই সে সবার সঙ্গে ওইসব করে। এখানে সাউ কিন্তু তাকে মারামারি করার কথা বলছিল, কিন্তু ডং তো কাল রাতে ইওয়ানের সাথে মারামারি করেনি, অন্য কিছুই করেছিল। তাই তো ইওয়ান ভাবে সে প্রত্যেকটা ছেলের সাথে ওইসব করে, কিন্তু পরে যাও তাকে ক্লিয়ার করে বলে দেয় আসলে সে মারার কথাটা সে বোঝাতে চাচ্ছে। তো এরপরে রাতের বেলায় ইওয়ান ডংকে একটি ফাঁকা জায়গাতে নিয়ে আসে। জায়গাটি ইওয়ান ডং এর জন্য অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। ইওয়ান তখন ডংকে বলে ওই দিন রাতে তুমি আমাকে মারোনি, তুমি আমাকে এইটা করেছিলে, এই বলে সে ডংকে একটি কিস করে দেয়। আর এই কিসের পর ডং এরও ওই রাতে সব কথা মনে পড়ে যায়। তো সিন এখানে কাট হয়ে যায়। পরের সিনে দুজনে তো তাদের বাড়িতে ছিল, কিন্তু তাদের একটু ঘুম পাচ্ছিল না, তারা একজন আরেকজনকে মিস করছিল। পরের দিন অফিসে একটি মিটিং হচ্ছিল, যেখানে কাই নামের এই ছেলেটি সাউকে দেখে এক নজরে তার দিকে তাকিয়েছিল। সে তো প্রথম দেখাতে সাউ এর প্রেমে পড়ে যায়। তাই মিটিং শেষে কাই সাউ এর সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। রুমের বাইরে থেকে এটা আবার জিয়ান দেখে ফেলে এবং সে অনেক জেলাস ফিল করে। এদিকে ডং যখন ইওয়ানের কেবিনে আসে, সে ইওয়ানকে সরি বলার জন্য তার কাছে যায়। সে তখন দেখে ইওয়ান তখন বসেই ঘুমিয়ে গেছে। ডং তখন ইওয়ানকে ঘুম থেকে তোলার চেষ্টা করলে এতে ইওয়ান তো ডংকে তার কাছে টেনে অনেক টাইটলি জড়িয়ে ধরে। এদিকে তার এরকম আচরণে ডং তো অনেক অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ইওয়ানের ঘুম ভাঙে তখন সে ডংকে এত কাছে দেখে লাফ দিয়ে ওঠে। তারা দুজনে তো অনেক নার্ভাস হয়ে যায় এবং লজ্জা পেয়ে যায়। ইওয়ান তখন তাড়াহুড়ো করে তাদের নতুন প্রজেক্টের কথাটি বলে। এদেরকে একটি গ্রামে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, যেটা কিনা ডং এর হোম টাউন ছিল। তাই সে ইওয়ানকে বলে আচ্ছা ঠিক আছে আমি যাব সেখানে। এদিকে ইওয়ানের অন্য একটি কাজ ছিল, তাই সে ডং এর সঙ্গে যেতে পারবে না। তাই ডংকে নিয়ে তার অনেক চিন্তা হচ্ছিল, কিন্তু ডং এর অনেকবার বলাতে সে রাজি হয়ে যায়। এরপরে ডং যখন তার হোম টাউনে যাচ্ছিল তখন সেখানে অনেক বৃষ্টি হচ্ছিল। তার উপর থেকে ডং কোনো সিগন্যাল পাচ্ছিল না। সে ইওয়ানকে কল করে এই বিষয়টি বলবে। এদিকে ইওয়ানেরও তো ডংকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। সে যখন জানতে পারে ওই এলাকায় অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তখন তার চিন্তা আরো বেড়ে যায়। ইওয়ান তখন অনেকবার ডংকে কল করে, কিন্তু তখন ডং ফোন ধরে না। অপরদিকে এদের গাড়িটাও রাস্তার মধ্যে খারাপ হয়ে গেছে। তাই ডং গাড়ি থেকে নেমে নেটওয়ার্কের জন্য ট্রাই করতে থাকে এবং নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে সে অনেক দূরে চলে গিয়েছিল। তখন একটি লোক ডংকে ফলো করছিল। সে তখন ডংকে একটি ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটিকে জ্যাং পাঠিয়েছিল ডং এর দিকে নজর রাখার জন্য, কিন্তু সে ডং এর তো কোনো ক্ষতি করতে চাইছিল না। যেহেতু তার শত্রুতা ছিল ইয়ানকে নিয়ে, সে ইয়ানের ক্ষতি করতে চাইছিল। তবে জ্যাং যখন জানতে পারে যে তার ভাড়া করা লোকটা ডংকে ধাক্কা দিয়েছে তখন সে অনেক কষ্ট পায় এবং সে লোকটাকে অনেক বকাঝকা করে। লোকটি যখন দৌড়ে এখান দিয়ে যাচ্ছিল তখনই সেখানে ইওয়ান চলে আসে এবং লোকটাকে দেখে তার সন্দেহ হয়। তখন সে গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে ডংকে এভাবে পড়ে থাকতে দেখে। তার এরকম অবস্থা দেখে ইওয়ান তো একেবারে অস্থির হয়ে যায়। সে তাড়াহুড়া করে ডংকে গাড়িতে নিয়ে যায়। ডং তখন পুরো ভিজে গিয়েছিল। ইওয়ান তাই তার একটি জামা ডংকে পড়তে দেয়। ইওয়ান গাড়ি থেকে বার হয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই ডং তাকে বাইরে যেতে বারণ করে। এতে ইওয়ান লুকিং গ্লাসটি তার নিজের দিকে ঘুরিয়ে নেয় যাতে সে পেছনের কিছু দেখতে না পায়। তার এরকম ব্যবহার দেখে ডং অনেক খুশি হয়ে যায় এবং তার প্রতি অনেক ইমপ্রেসড হয়। তো এরপরে তারা ডং এর হোম টাউনে চলে যায়। এর পরের দিনের সিনে আমরা দেখি জিয়ান অফিসে এসে জানতে পারে আজকে অফিসে সাও আসবে না, কেননা তার অনেক জ্বর হয়েছে। এটা শুনে জিয়ানের তো সাওকে নিয়ে অনেক চিন্তা হয়। অপরদিকে সাওয়ের রুমে কেউ নক করে। সাও দরজা খুললে সেখানে কাইকে দেখতে পায়। কাই বলে শুনলাম তোমার নাকি জ্বর হয়েছে, তাই তোমার কেয়ার করতে এখানে চলে এসেছি। কিন্তু সাও তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তারপরেও সে এক প্রকার জোর করে ভিতরে ঢুকে যায়। এদিকে ডং তো ইওয়ানকে তার হোম টাউন ঘুরে দেখাচ্ছিল। সে কোন স্কুলে পড়তো এবং কোন জায়গাতে বসে ক্লাস করতো সে সবকিছুই ইওয়ানকে দেখায়। হঠাৎ করে ইওয়ান তখন ডংকে বলে ফেলে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এতে ডং কিছুই না বলে চুপ মেরে থাকে। তাই ইওয়ান তাকে একটি কিস করে দেয়, কিন্তু ডং নিজেকে ইওয়ানের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। এতে ইওয়ানের একটু খারাপ লাগে। ডং তখন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ঠিক আছে আমি হতে পারবো, তোমার গার্লফ্রেন্ড হব, কিন্তু তুমি কথা দাও এটা কাউকে জানাবে না, আমাদের সম্পর্কটা শুধু আমি আর তুমি জানবো। এতে ইওয়ানও রাজি হয়ে যায় এবং সে খুশি হয়ে আবার ডংকে কিস করে দেয়। অপরদিকে সাওয়ের অবস্থা তো আগের থেকে আরো বেশি খারাপ হয়ে যায়। আর এদিকে কাই এখানে সাওয়ের কেয়ার করা বাদ দিয়ে বসে বসে মোবাইলে গেমস খেলছিল। সে মোটেও সাওয়ের কেয়ার করে না। হঠাৎ করে সাও তো অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সেখানে জিয়ান চলে আসে। সাওয়ের এই অবস্থা দেখে সে তখন অনেক ঘাবড়ে যায়। জিয়ান তখন তাড়াহুড়া করে সাওকে নিয়ে হাসপাতালে চলে যায়। সেখানে জিয়ান সাওয়ের
অনেক বেশি কেয়ার করে। আর এদিকে ডং আর ইওয়ানের প্রেম তো জমে ক্ষীর হয়ে গেছে। গ্রামের রোমান্টিক পরিবেশে তারা তো রোমান্স করায় মেতে উঠেছে। এরা কাজ বাদ দিয়ে বেশি তো রোমান্সই করে বেড়াচ্ছিল। অপরদিকে সাউ তার বাড়িতে ফিরে এসেছে। জিয়ান তখনও তার সঙ্গে ছিল। সে সাউয়ের জন্য খাবার তৈরি করে এবং তাকে সব খাইয়ে দেয়। তারপরে সে সেখান থেকে বাড়ি যায়। এরপরের দিন ডং আর ইওয়ান তাদের সফর শেষ করে নিজেদের শহরের দিকে ফিরে আসছে, কেননা তাদের কাজ এতক্ষণে শেষ হয়ে গেছে। এরপরে আমরা অফিসের সিনারি দেখি। সাউ জিয়ানকে কল করে বলে, তুমি কি আমার সঙ্গে লাঞ্চ করতে আসতে পারবে? কিন্তু এতে জিয়ান একটু অভিমান নিয়ে বলে, কেন, আমি তোমার কে হয় যে তোমার সাথে আমি লাঞ্চে যাব? তুমি তো আমাকে পছন্দও করো না, তাই কেন আমি তোমার সঙ্গে যাব? এই বলে সে ফোনটি কেটে দেয়। আর এরকম কথাতে সাউ তো অনেক অবাক হয়ে যায়। তো এরপরে মিটিং শেষে সকলে যখন রুম থেকে বের হচ্ছিল, তখন ইওয়ান তো ডংকে তার নিজের রুমে আটকে নেয় এবং তার সাথে রোমান্স করায় মেতে ওঠে। তখন কোন একটি কাজে সাউ আর জিয়ান ইওয়ানের রুমের দিকে আসছিল, কিন্তু তারা দুজন ডং আর ইওয়ানকে এভাবে রোমান্স করতে দেখে তাদেরকে বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। এরপরে অফিস শেষে ডং ইওয়ানের সাথে তার বাড়িতে যায়। ইওয়ানকে ইমপ্রেস করার জন্য ডং তখন রান্না করতে যায়, কিন্তু বেচারি তো রান্না করতে পারতো না, তাই ইওয়ান তাকে রোমান্টিক ভাবে এসে সাহায্য করে। এরপরে তারা দুজনে একসাথে খাবার খায় এবং ড্রিঙ্ক করে আর রোমান্স করতে থাকে। এর পরের দিনের সিনে আমরা দেখতে পাই ইওয়ান অনেক হ্যাপি ছিল। সে তো নাচতে নাচতে অফিসে ঢুকছিল। তাকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। এদিকে ইওয়ানের কেবিনে আগে থেকে জিয়ান শুয়েছিল। ইওয়ানকে এত হ্যাপি দেখে জিয়ান তো বুঝে যায় ব্যাপারটা কি। ভেতরে জিয়ান তো এদিকে অনেক জ্বলছিল, কেননা এখনো সে সাউয়ের সাথে কোনো কিছু ঠিকঠাক করে নিতেই পারেনি। এরপরে রাতে সিনে দেখানো হয় সাউ মাতাল হয়ে জিয়ানকে কল করেছে। সে জিয়ানকে বলে, তুমি যদি আমাকে একটু পছন্দ করে থাকো তাহলে এখনই আমাকে বাড়ি নিতে আসো। এতে জিয়ান বুঝতে পেরে যায় সাউ অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, তাই সে আর দেরি না করে সাউকে নিতে বাড়ি চলে যায়। মাতাল সাউ তখন জিয়ানকে অনেক বকা দেয়, কারণ সে কালকে তাকে খোঁচা মেরে কথা বলেছিল, এমনকি সে অন্য একটি মেয়ের সঙ্গে লাঞ্চ করতেও গিয়েছিল। সাউ আরো বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। এতদিন কিছু বলিনি কারণ আমি চাইনি আমাদের মধ্যে বন্ধুত্বটা কোনোভাবেই শেষ হয়ে যাক। আমি ভয় পেতাম হয়তো আমি কিছু বলার পরে বন্ধুত্বটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আর পারছি না। এখন থেকে আমি তোমার অফিসিয়ালি গার্লফ্রেন্ড হতে চাই। এই বলে সাউ তো জিয়ানকে কোনো কথা না বলে কিস করতে থাকে। তো যাই হোক, এদের সম্পর্কটা তো ঠিক হয়ে গেল। অপরদিকে আমরা ডং আর ইওয়ানকে দেখি। এরা দুজনে রোমান্স করতে করতে ডং এর বাড়ির দিকে আসছিল, কিন্তু তখনই হঠাৎ করে তাদের এই রোমান্স করা ডং এর বাবা মা দেখে ফেলে। আর এরাও ডংকে একটি ছেলের সাথে এভাবে রোমান্স করতে দেখে তো অবাক হয়ে যায়। এরপরে স্টার্ট হয়ে যায় ইওয়ানের ইন্টারভিউ। ডং এর বাবা ইওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? এতে ইওয়ান যখনই বলতে যাবে যে সে একটা কোম্পানির সিইও, তখনই ডং বলে দেয়, ও আমার কোম্পানির সিইও ড্রাইভার। এটা শুনে তো ইওয়ান একেবারে অবাক হয়ে যায়। সে ভাবে সে কেন এত বড় মিথ্যা কথা বলল। ডং এর বাবা তখন ইওয়ানকে আরো কিছু জিজ্ঞাসা করছিল, কিন্তু সেই কথাগুলো ডং কোনোভাবে কাটিয়ে দেয় এবং সে বাহানা দিয়ে ইওয়ানকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো পরের দিন ডং যখন তার বাবা আর মায়ের সঙ্গে একটি হোটেলে বসে লাঞ্চ করছিল, তখন ডং তার বাবা মাকে বলে, আমি যদি বলি আমার বয়ফ্রেন্ড কোনো গাড়ির ড্রাইভার না, বরং সে একটি বড় কোম্পানির সিইও, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? এতে ডং এর বাবা বলে, এটা কোনোভাবে সম্ভব না, আমরা অতটাও ধনী না যে একটি কোম্পানির সিইও তোমাকে পছন্দ করবে। তখন সেই একই জায়গাতে ইওয়ান তার নিজের অ্যাটিটিউড নিয়ে প্রবেশ করছিল। ইওয়ানকে এইভাবে তার নিজের ফর্মে দেখে তার বাবা মা তো অবাক হয়ে যায়। আর তখন তারা বুঝতে পারে যে ইওয়ান কোনো ড্রাইভার না, বরং সে সত্যি একটি কোম্পানির সিইও। তখন ইওয়ান তাদের কাছে এসে তার আসল পরিচয়টি দেয় এবং সে এটাও বলে সে ডংকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু ডং এর বাবা তাকে কোনো উত্তর দেয় না। সে ডংকে একটি সাইডে নিয়ে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে, ওকে আসলে তোমাকে ভালোবাসে? এতে ডং তার বাবাকে ক্লিয়ার করে বলে দেয় যে তাদের সম্পর্কটা কেমন, এবং সে এটাও বলে যে ইওয়ান আসলে তার অনেক বেশি কেয়ার করে এবং তাকে অনেক বেশি ভালোবাসে। এতে ডং এর বাবা বুঝতে পেরে যায় যে ইওয়ান সত্যি তার মেয়েকে ভালোবাসে এবং সে অনেক ভালো ছেলে, তাই সে তাদের এই সম্পর্কটা মেনে নেয়। অপরদিকে ইওয়ান তো অনেক বেশি চিন্তায় ছিল যে ডং এর বাবা মা এখন তাকে মেনে নিবে কিনা। তখন ডং তাকে কল করে কনফার্ম করে দেয় যে তার বাবা তাকে জামা হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা শুনে ইওয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা একটি মেয়েকে দেখি যে বিদেশ থেকে আজকে দেশে ফিরেছে। এর নাম ছিল লি। লি তখন ইওয়ানের কেবিনে চলে আসে। লিকে দেখে ইওয়ান তো অনেক খুশি হয়ে যায়। আসলে লি ছিল ইওয়ানের ছোটবেলার অনেক ভালো একটি বন্ধু। ইওয়ান লিকে তার বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবে না, কিন্তু লি ইওয়ানকে অনেক পছন্দ করত। এমনকি ইওয়ানের মাও চাইতো লি আর ইওয়ান কাপল হয়ে যাক। কিন্তু একদিন লি ডং আর ইওয়ানকে কিস করতে দেখে নাই এবং সেখানে এসে বুঝে যায় এরা দুজন ডেট করছে, তাই তার মন খারাপ হয়ে যায়। এরপরে ইওয়ান যখন তার মায়ের সঙ্গে ছিল, তখন তার মা ইওয়ানকে লিয়ের ব্যাপারে বলে এবং তার সঙ্গে কাপল হয়ে যেতে বলে। এতে ইওয়ান তার মাকে বলে দেয় সে লিকে না, সে ডংকে পছন্দ করে। এটা শুনে ইওয়ানের মা তো অবাক হয়ে যায় এবং সে বলে, তুই আগে বলবি না এই কথাটা? ডং তো অনেক ভালো মেয়ে, আমি তো খুব খুশি হয়েছি। আমি তোর এই সিদ্ধান্ততে অনেক বেশি খুশি হলাম। এরপরে ইওয়ানের মা ডং এর জন্য একটি হীরার আংটি নিয়ে যায় এবং তার সঙ্গে দেখা করে অনেক কথা বলে। ডং তো কিছুই বুঝতে পারছিল না। ইওয়ানের মা তখন ডংকে সব বলে দেয় যে ইওয়ান তাকে সবকিছু
সবকিছু বলে দিয়েছে এবং সেও ইওয়ান আর ডং এর সম্পর্কটা মেনে নিয়েছে এবং সে এতে অনেক খুশি। এটা শুনে ডংও অনেক খুশি হয়ে যায়। ইওয়ানের মা ডং এর বাবা মার সাথেও কথা বলে এবং তাদের এঙ্গেজমেন্টের ডেটটা ফাইনাল করে ফেলে। এখন ছেলে যেহেতু ভালো তাই ডং এর বাবা মারও আর কোনো সমস্যা থাকে না। এরপরে স্টার্ট হয়ে যায় তাদের এঙ্গেজমেন্টের তোড়জোড় এবং সবকিছু তারপরে আয়োজন করে লি নিজে। কিন্তু তার মোটেও ইচ্ছা ছিল না ইওয়ানের বিয়েতে থাকার। ইওয়ানের মায়ের অনেকবার বলাতে তার এভাবে থাকতে হয়েছে। লি তো ডং এর উপরে অনেক বেশি জেলাস ফিল করত, কিন্তু সে এটা কাউকে বুঝতে দিত না। এরপরে সেখানে ডং আর ইওয়ান আসে। তাদের দুজনকে অনেক কিউট লাগছিল। লি তখন স্টেজে উঠে ইওয়ানের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু সে ডংকে ছোট করে কথা বলে, যেটা দেখে ইওয়ান একটু রেগে যায় এবং তার হাত থেকে মাইকটি কেড়ে নেয়। তো এরপরে যাই হোক, তারা দুজনে একে অপরকে আংটি বদল করে এবং এখানে তাদের এঙ্গেজমেন্টটা কমপ্লিট করে নেয়। এরপরে আমরা কয়েকদিন পরের সিন দেখতে পাই। এখানে কয়েকদিন ধরে সাওয়ের কেমন যেন লাগছিল। তার মনে হচ্ছিল সে হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে। তাই সাও তখন টেস্ট করে দেখে সে সত্যি প্রেগনেন্ট হয়ে গেছে। এটা দেখে সে তো হ্যাপির থেকে একটু বেশি নার্ভাসই হয়ে যায়। যদি এখন জিয়ান বাবা হতে না চায় তাহলে সে এখন কি করবে। পরে যখন সাও জিয়ানকে এই বিষয়টি দেখায়, জিয়ান তো সাওয়ের প্রেগনেন্ট হওয়ার কথাটি জেনে অনেক বেশি খুশি হয়ে যায়। জিয়ান সাওকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি এটা স্বপ্ন দেখছি না তো? সাও তখন জিয়ানকে বলে, না এটা কোনো স্বপ্ন না, এটা সত্যি। জিয়ান তো তখন অনেক বেশি খুশি হয়ে যায় এবং জিয়ানকে এত খুশি দেখে সাও অনেক খুশি হয়ে যায়। জিয়ান তখন ইওয়ানকে কল করে বলে, আরে দোস্ত তুই আঙ্কেল হতে চলেছিস আর আমি বাবা হতে চলেছি। এটা শুনে ইওয়ানও অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা রাতের সিন দেখি। আজকে ইওয়ান ঠিক করেছে সে ডংকে প্রপোজ করবে তাকে বিয়ে করার জন্য। ইওয়ান সবকিছুর আয়োজন করে রেখে দিয়েছিল। তখন সেখানে এই মোটুটা এসে বলে ডং তাকে এখনই ইমার্জেন্সি ডাকছে। এটা শুনে সে তো ভয় পেয়ে ডং এর সঙ্গে দেখা করতে চলে আসে, কিন্তু রুমে ঢোকা মাত্রই সে সারপ্রাইজ হয়ে যায়। আসলে ডংও আজকে ইওয়ানকে প্রপোজ করার জন্য ঠিক করে রেখেছিল। ডংকে দেখতে এতটাই সুন্দর লাগছিল, ইওয়ান তাকে দেখে আর চোখ সরাতেই পারছিল না। অবশেষে তারা দুজনে একসঙ্গে রিং বের করে একজন আরেকজনকে প্রপোজ করে নেয় এবং তারা একজন আরেকজনকে বিয়ে করতে রাজি হয়। আর এরপরে যে জিনিসটা না করলেই না সেই জিনিসটাই করে এবং তাদের দুজনের এই হ্যাপি মোমেন্টে দেখিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবে না।